সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজকেও তোমাদের সাথে রয়েছি যথারীতি আমি ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পটুয়াখালী সরকারি মহিলা কলেজ, পটুয়াখালী। আমাদের এখনকার ক্লাসটাও অনার্স তৃতীয় বর্ষের 23-16-7 বিষয় কোডের আধুনিক ইউরোপের ইতিহাস কোর্সের উপর। আচ্ছা, গত ক্লাসে আমরা ফরাসি বিপ্লব সম্পর্কে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে কি আলোচনা করা যায় বলো তো? নেপোলিয়ন। হ্যাঁ, আজকের আলোচনা ফরাসি বিপ্লবের সূর্য সন্তান, ক্যারিসমেটিক লিডার সম্রাট নেপোলিয়নের সংগ্রামী জীবন ও কর্ম সম্পর্কে। যেসব ব্যক্তি তাদের ব্যক্তিত্ব, কর্মপন্থা, অপরিসীম সাহস ও শক্তি দ্বারা ইতিহাসের গতি পরিবর্তনে সক্ষম হয়েছেন, তাদের মধ্যে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট অন্যতম। ফরাসি বিপ্লবের পর বিধ্বস্ত ফ্রান্সের বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতিতে উত্থান ঘটে তার। ফ্রান্সের রাজনৈতিক গগনে উল্কার মতো আবির্ভূত হলেও ফ্রেঞ্চ জাতির মনোজগতে সাম্য, মৈত্রী, স্বাধীনতা ও জাতীয়তাবাদী চেতনার সঞ্চার করতে সক্ষম হয়েছিলেন তিনি। অতঃপর সারা ইউরোপের সম্রাটের মর্যাদায় আসীন। পতনটা আবার উল্কার মতো হলেও বিশ্ব ইতিহাসে রেখে গেছেন এক দুর্দান্ত প্রতিভার ছাপ, অবিস্মরণীয় অনুপ্রেরণা। অসম্ভব শব্দটা কেবল বোকাদের অভিধানেই পাওয়া যায়। তার এই অমোঘ উক্তিখানা বিশ্বের অসংখ্য সৃষ্টিশীল কাজের উদ্দীপনা হিসাবে কাজ করেছে এবং করছে। আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের উন্নত জাতি উপহার দেব। মহান এই উক্তিখানাও কিন্তু সম্রাট নেপোলিয়নেরই। সার্বজনীন নারী শিক্ষার প্রয়োজনীয়তার এমন অনির্বাণ উক্তি যে কত মহত্তম হৃদয়ের অভিব্যক্তি, তা সহজেই অনুধাবন করা যায়। যা হোক, এখন আমরা মহান সম্রাট নেপোলিয়নের সংগ্রামী জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করব। আমাদের আলোচনার গতি যেভাবে অগ্রসর হবে, নেপোলিয়নের জন্ম ও বংশ পরিচয়, তার শিক্ষা জীবন, বিপ্লবোত্তর ফ্রান্সের রাজনৈতিক পরিস্থিতি, সামরিক অফিসার হিসেবে নেপোলিয়নের মিশর অভিযান, রাজ ক্ষমতায় নেপোলিয়নের সংস্কার, সম্রাট হিসেবে নেপোলিয়নের মহাদেশীয় ব্যবস্থা, নেপোলিয়নের যুদ্ধ বিগ্রহ এবং সর্বশেষ নেপোলিয়নের পতন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই সম্রাট নেপোলিয়নের জন্ম ও বংশ পরিচয় সম্পর্কে আলোচনা করব। চলো আমরা ম্যাপ থেকে নেপোলিয়নের জন্মস্থানটা দেখতে দেখতে আমরা আমাদের আলোচনা এগিয়ে নেই। নেপোলিয়ন জন্মেছিলেন 1769 খ্রিস্টাব্দে ভূমধ্যসাগরের ইটালি সংলগ্ন এই যে কর্সিকা দ্বীপ, এর অন্তর্গত বোনাপার্ট বংশে। তার বংশটি ইটালির অভিজাত বংশ হিসেবে গণ্য হতো, যদিও তারা অর্থনৈতিকভাবে তখন অনেক দুর্বল হয়ে পড়েছিলেন। তিনি ছিলেন পিতা কার্লো বোনাপার্ট ও মাতা মারিয়া লেটিজিয়ার দ্বিতীয় সন্তান। কর্সিকা দ্বীপটি ইটালির হলেও নেপোলিয়নের জন্মের মাত্র 1 বছর পূর্বে তা ফ্রান্সের অন্তর্ভুক্ত হয়। ফ্রান্স ও কর্সিকার ম্যাপ কালার কিন্তু তাই বলে দিচ্ছে। অপরদিকে কর্সিকা সংলগ্ন সার্ডিনিয়া কিন্তু ইটালির অংশই নির্দেশ করছে। যা হোক, জন্মসূত্রে নেপোলিয়ন ফ্রান্সের নাগরিক হলেও প্রথম দিকে ইটালিকেই তার আপন দেশ ভাবতেন। এক পর্যায়ে কর্সিকার স্বাধীনতা আন্দোলন শুরু হলে তিনি তাতে অংশগ্রহণও করেছিলেন। কিন্তু ফরাসি বিপ্লব শুরু হলে কর্সিকা একটি স্বতন্ত্র প্রদেশের মর্যাদা লাভ করে। ফলে তিনি ফরাসি বিদ্বেষ ত্যাগ করেন এবং ফরাসি নাগরিক হিসেবে বিপ্লবী ভাবধারার প্রতি আকৃষ্ট হন। নেপোলিয়নের শিক্ষা জীবন। নেপোলিয়ন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তাছাড়া শৈশব থেকেই তিনি ছিলেন নির্ভীক, অনমনীয় ও অধ্যবসায়ী। 1779 খ্রিস্টাব্দ, বয়স তখন তার মাত্র 9 বছর। এ সময় তাকে উত্তর ফ্রান্সের ব্রায়ান লেচিটো শহরের একটি সামরিক স্কুলে ভর্তি করে দেওয়া হয়। তার মাতৃভাষা ইটালিয়ান হওয়ার কারণে এর আগে তাকে ফ্রেঞ্চ ভাষা শিখতে হয়েছিল। ব্রায়ানের 5 বছরের পড়াশোনা শেষ করে তিনি প্যারিসের এলিট রয়্যাল মিলিটারিতে ভর্তি হন 1784 খ্রিস্টাব্দে। এখানে তিনি আর্টিলারি নিয়ে পড়াশোনা করেন এবং মাত্র 1 বছরেই তিনি 2 বছরের কোর্স সমাপ্ত করেন।
কি অসাধারণ প্রতিভা ছিল নেপোলিয়নের। অতঃপর তিনি 1786 খ্রিস্টাব্দে যখন তার বয়স 17 বছর তখন ফরাসি সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগদান করেন। কর্মজীবনে প্রবেশ করলেও লেখাপড়ার প্রতি ছিল নেপোলিয়নের অপরিসীম আগ্রহ। তার প্রিয় বিষয় ছিল ইতিহাস, গণিত, যুদ্ধবিজ্ঞান ও সমকালীন দার্শনিকদের রচনাবলী, এবং সময় সুযোগ পেলেই তিনি এসব বিষয়াদি অধ্যয়ন করতেন। বিপ্লবোত্তর ফ্রান্সের রাজনৈতিক পরিস্থিতি। বিপ্লবোত্তর ফ্রান্সে কেন্দ্রীয় কোনো নিয়ন্ত্রণ শক্তি না থাকায় এ সময় চরম অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। আধুনিক রাজনৈতিক দলের আদলে তখন অনেকগুলো ক্লাব বা সংঘের উদ্ভব ঘটে। এসব ক্লাবের মধ্যে জ্যাকোবিন ক্লাব, কর্ডিলিয়ার্স ক্লাব ও গিরন্ডিস্ট ক্লাবের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করে নতুন শাসনতন্ত্র বা সংবিধান প্রণয়ন করা হয়। নতুন সংবিধান অনুযায়ী 1791 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে আইনসভার অধিবেশন বসে। আইনসভার সদস্যরা তাদের রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে 3টি দলে বিভক্ত হয়ে পড়েন। অধিবেশন কক্ষে দলীয় আদর্শের ভিত্তিতে সদস্যগণ একত্রে স্পিকারের ডানে, বামে ও মধ্যভাগে বসেছিলেন। এভাবে তারা ডান, বাম ও মধ্যপন্থী হিসেবে চিহ্নিত হন। আধুনিক রাজনৈতিক ব্যবস্থায়ও আমরা ডান, বাম ও মধ্যপন্থী নামগুলো শুনে থাকি, তাই না? এই নামগুলো কিন্তু সেখান থেকেই উদ্ভূত হয়েছিল। বিপ্লবের প্রথম দিকে ফ্রান্সের জনসাধারণ কিন্তু রাজতন্ত্র উচ্ছেদের পক্ষপাতী ছিলেন না। তারা ক্ষুব্ধ ছিলেন স্বৈরাচারী শাসন, অভিজাত শ্রেণীর শোষণ ও সামন্ত প্রথার বিরুদ্ধে। এ কারণে বিপ্লবের রাজতন্ত্রের পতন হলেও তারা কিন্তু সাথে সাথে রাজতন্ত্র উচ্ছেদ করে দেয়নি, বরং অধিকাংশ বিপ্লবীদের ইচ্ছা ছিল এটাকে সংস্কার করে ইংল্যান্ডের আদলে দায়িত্বশীল রাজতন্ত্র প্রতিষ্ঠা করা। কিন্তু ফ্রান্সের রাজতন্ত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র, বিশেষ করে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের যুদ্ধ ঘোষণা অবস্থা পাল্টে দেয়। ফলে 1792 খ্রিস্টাব্দের আগস্ট মাসে রাজতন্ত্র উচ্ছেদ করে সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। এটাকে কেউ কেউ দ্বিতীয় ফরাসি বিপ্লব নামেও অভিহিত করে থাকেন। এদিকে সেপ্টেম্বর মাসে বিদেশি সৈন্যরা ফ্রান্স আক্রমণ করলে তাদের চর বা সহায়তাকারী সন্দেহে রাজতন্ত্রের ভক্ত অসংখ্য মানুষকে নির্মমভাবে নৃশংসতার সাথে হত্যা করা হয়। সেপ্টেম্বর হত্যাকাণ্ডের পর আইনসভা ও 1791 খ্রিস্টাব্দের সংবিধান বাতিল হয়ে যায়। ফলে গণভোটের মাধ্যমে নবনির্বাচিত ন্যাশনাল কনভেনশন নামক আইনসভাকে বিপ্লবী ফ্রান্সের দ্বিতীয় শাসনতন্ত্র প্রণয়নের দায়িত্ব প্রদান করা হয়। এই কনভেনশন 1792 খ্রিস্টাব্দ থেকে 1795 খ্রিস্টাব্দ পর্যন্ত কাজ করে। তারা ফ্রান্সের নতুন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা, নতুন বংশপঞ্জি প্রবর্তন, সামাজিক মর্যাদার পরিচয়ক পদবি বিলোপ, জাতীয় শিক্ষানীতি প্রণয়ন ও মেট্রিক পদ্ধতির প্রবর্তন করে। আচ্ছা, মেট্রিক পদ্ধতি কি শিখতে পেরেছো তো? ওই যে মাপজোকের ক্ষেত্রে আমরা মিটার, লিটার, কেজি ইত্যাদি ব্যবহার করি না, এগুলোই হচ্ছে মেট্রিক পদ্ধতি। ফ্রান্সের গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী গ্যাব্রিয়েল মোতন এই পদ্ধতিটি আবিষ্কার করেন। এটিকে আরো সংস্কার করে বর্তমানে আন্তর্জাতিকীকরণ করা হয়েছে। এখন এই পদ্ধতিটির নাম হচ্ছে SI একক বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। ফ্রান্সে প্রবর্তনের প্রায় 200 বছর পরে 1982 খ্রিস্টাব্দে বাংলাদেশে এই সিস্টেমটি প্রবর্তিত হয়। এর আগে আমরা ওজনের ক্ষেত্রে পোয়া, সের, মন ইত্যাদি ব্যবহার করতাম। শুনেছ না এই নামগুলো? ওদিকে পদচ্যুত রাজার বিচার প্রশ্নে জ্যাকোবিন ও গিরন্ডিস্টদের মধ্যে চরম মতবিরোধ দেখা দেয়। জ্যাকোবিনরা মাত্র 1 ভোটের ব্যবধানে জয়ী হয়ে রাজার প্রাণদণ্ডাদেশ দেয় এবং তাকে গিলোটিনে হত্যা করে। আচ্ছা, গিলোটিন কি জিনিস বলতে পারো? বলছি শোনো। গিলোটিন হচ্ছে ডাক্তার জোসেফ গিলোটিন নামে জনৈক ব্যক্তি প্রাণীকে শিরচ্ছেদের মাধ্যমে হত্যার জন্য একটি যন্ত্র উদ্ভাবন করেন। গলা কেটে হত্যার এই মেশিনই হচ্ছে গিলোটিন। বুঝতে পেরেছো তো? যা হোক, এক পর্যায়ে উগ্রবাদী জ্যাকোবিন গ্রুপ গিরন্ডিস্টদেরকে সংসদ থেকে বের করে দিয়ে সমগ্র দেশের শাসন ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়।
এবং বিপ্লবী ফ্রান্সকে শান্ত করার জন্য তারা হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। এটাই হচ্ছে ত্রাসের রাজত্ব। ত্রাসের রাজত্বের পরিচালক ডান্টন ও রোবসপিয়ারকেও কিন্তু গিলোটিনের এই করুণ পরিণতি ভোগ করতে হয়েছিল। 1794 খ্রিস্টাব্দে রোবসপিয়ারের মৃত্যুর সাথে সাথে এই জ্যাকোবিন শাসনের অবসান ঘটে। দুঃখজনক হলেও সত্য যে নেপোলিয়ন কিন্তু এই উগ্রবাদী জ্যাকোবিন দলের একজন সমর্থক হিসেবেই কাজ করেছিলেন। সামরিক অফিসার হিসেবে নেপোলিয়ন সামরিক বাহিনীতে প্রবেশের অতি অল্প সময়ের মধ্যেই তার অসীম সাহসিকতা, অনমনীয়তা, চিন্তাশীলতা ও সাংগঠনিক প্রতিভার গুণে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। তিনি বিভিন্ন সামরিক নৈপুণ্য তাকে অতি দ্রুত অনেকগুলো পদোন্নতি এনে দেয়। 1792 খ্রিস্টাব্দে তিনি ক্যাপ্টেন পদে পদোন্নতি পান। ফরাসি বিপ্লবকালীন সময়ে ইংল্যান্ড ফ্রান্সের ভূমধ্যসাগরীয় বন্দর তুলন দখল করে নিয়েছিল। 1793 খ্রিস্টাব্দে জ্যাকোবিন শাসনামলে নেপোলিয়ন ইংরেজ নৌবাহিনীকে তুলন থেকে তাড়িয়ে দিয়ে দেশের নিরাপত্তা রক্ষা করেন। এই সাফল্যের জেরে তাকে এক লাফে ক্যাপ্টেন থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়। জ্যাকোবিনদের সমর্থক হওয়ায় তাদের পতনের সাথে সাথে নেপোলিয়নেরও পতন ঘটে, কিন্তু পরবর্তীকালে তাকে আবার স্বপদে বহাল করা হয়। এদিকে 1795 খ্রিস্টাব্দে বিপ্লবী ফ্রান্সের তৃতীয় সংবিধান প্রণীত হয়। এই সংবিধান অনুসারে 5 জন ব্যক্তির উপর ফ্রান্সের সর্বোচ্চ শাসন ক্ষমতা ন্যস্ত হয়। 1795 খ্রিস্টাব্দ থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালের এই শাসন ব্যবস্থা ডাইরেক্টরি শাসন ব্যবস্থা নামে পরিচিত। কিন্তু এই শাসন ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পেতে সময় লাগেনি বেশি দিন। এই শাসনামলেই নেপোলিয়ন ইটালি অভিযানে অগ্রসর হন। 1797 খ্রিস্টাব্দে ইটালির যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করলে তাকে পদোন্নতি স্বরূপ মেজর জেনারেল পদে উন্নীত করা হয়। এরপরে 1799 খ্রিস্টাব্দে তাকে ফ্রান্সের প্রধান সেনাপতি পদে বা সেনাপ্রধান পদে তাকে নিয়োগ দেওয়া হয়। তখন তার বয়স ছিল মাত্র 30 বছর, একদম টকবগে যুবক, তাই না? নেপোলিয়নের মিশর অভিযান। ফ্রান্স বিরোধী শক্তি সংঘের মধ্যে ইংল্যান্ড ছিল শক্তিশালী এবং ফ্রান্সের শক্ত প্রতিপক্ষ। সমগ্র বিশ্বে বাণিজ্য বিপ্লব শুরু হওয়ার পর ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যে প্রতিযোগিতা শুরু হয়েছিল তাতে ফ্রান্স পিছিয়েই পড়েছিল। তাছাড়া ইংল্যান্ডের ক্রমবর্ধমান উন্নতির মূলে ছিল তাদের শক্তিশালী নৌবাণিজ্য ও বিভিন্ন দেশে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা। ইংল্যান্ড বা ব্রিটেনের সমকালীন উপনিবেশগুলোর অবস্থান আমরা ওয়ার্ল্ড ম্যাপ থেকে দেখে নিই। এই যে লাল চিহ্নিত অংশগুলো, এগুলো হচ্ছে ব্রিটিশ উপনিবেশ। লোহিত সাগর ও পারস্য উপসাগরেও তারা শক্তিশালী বাণিজ্য বলয় তৈরি করেছিল। ইংল্যান্ডের সাথে প্রত্যক্ষ যুদ্ধে পারা কঠিন হবে, এ ভাবনা থেকেই ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করার পরিকল্পনার অংশ হিসেবেই নেপোলিয়ন মিশর অভিযান করেন। মিশর আরব হয়ে ভারতে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারলে ইংরেজদের আস্ফালন বন্ধ হবে, এ উপলব্ধি তার মাথায় ছিল। ভারতে ইংরেজদের শত্রু মারাঠা ও টিপু সুলতানের সাথেও তিনি যোগাযোগ রাখছিলেন। এমনকি ইঙ্গো মহীশূর যুদ্ধের সময় প্রশিক্ষিত ফ্রেঞ্চ বাহিনীও তিনি সরবরাহ করেছিলেন। যা হোক, 1798 খ্রিস্টাব্দে নেপোলিয়ন মিশর অভিযান করেন। মিশর তখন অটোমান সুলতানদের করদ রাজ্য হিসেবে মিরোমান মামলুকদের দ্বারা শাসিত হচ্ছিল। পিরামিডের যুদ্ধে নেপোলিয়ন তাদেরকে পরাজিত করে মিশরে ফরাসি শাসনের সূচনা করেন। রশিদ বা রজেটা মিশরের একটা গ্রাম। সেখানে ফরাসি সৈন্যরা যুদ্ধের পরিখা খনন করছিলেন। হঠাৎ মাটির নিচ থেকে উঠে আসে চ্যাপ্টা ভগ্ন একটা পাথর খণ্ড। 3টি ভাষায় ধাপে ধাপে লেখা এটা ছিল সেই বিখ্যাত রজেটা পাথর, যার পাঠোদ্ধার মিশরের অনেক অজানা অধ্যায় সম্পর্কে মানুষের চোখ খুলে দিয়েছিল। পরে নীলনদের যুদ্ধে ইংরেজ বাহিনীর হাতে পরাজিত হয়ে নেপোলিয়ন মিশর ত্যাগ করে দেশে ফিরে আসেন। ব্রিটিশরা রজেটা পাথরখানা তাদের সাথে করে ইংল্যান্ডে নিয়ে যান, যা এখনো ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে।
আরেকটা প্রসঙ্গ, মিশর বিজয়ের পর নেপোলিয়ন ইসলাম গ্রহণ করেছিলেন বলে একটা কথা প্রচলিত আছে। সেখানকার আলেম ওলামাদের সাথে সম্পর্ক, ইসলামের অনুষ্ঠানাদিতে তার অংশগ্রহণ এবং ইসলাম সম্পর্কে তার অনেকগুলো প্রশংসাসূচক উক্তি থেকেই অনেকে এমনটা ধারণা করে থাকেন। এ ব্যাপারে প্রমাণিত তথ্য আমাদের হাতে নেই। তিনি যদি ইসলাম গ্রহণ করেও থাকেন, সেটা হয়তো মিশরবাসীর মন জয় করার জন্য এটা ছিল তার রাজনৈতিক একটা কৌশল মাত্র। কারণ মিশর থেকে দেশে ফিরে যাওয়ার পর তার ইসলাম অনুসরণের কোনো প্রমাণ আমরা পাই না। রাজ ক্ষমতায় নেপোলিয়ন। মিশরে থাকাকালীন সময়েই নেপোলিয়ন দেশের খারাপ পরিস্থিতির খবর শুনতে পান। একদিকে ডাইরেক্টরি শাসনের শোচনীয় অবস্থা, অপরদিকে ইউরোপের কয়েকটি দেশ মিলে ফ্রান্সের বিরুদ্ধে কোয়ালিশন গঠন। সুতরাং তিনি দেশে ফিরে এসেই 1799 খ্রিস্টাব্দের 9 অক্টোবর তারিখে ডাইরেক্টরি শাসনকে উৎখাত করে সমস্ত ক্ষমতা নিজ হাতে নিয়ে নেন। ফ্রান্সের জনসাধারণের কাছে তার গ্রহণযোগ্যতা থাকায় তারা এক প্রকার মেনেও নেন। সে বছরই নেপোলিয়ন নতুন সংবিধান প্রণয়ন করে তার সাহায্যে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন। এভাবে 1799 খ্রিস্টাব্দ থেকে 1804 খ্রিস্টাব্দ পর্যন্ত যে শাসন ব্যবস্থা ফ্রান্সে বলবৎ ছিল সেটা কনসুলেট শাসন নামে পরিচিত। নতুন সংবিধান অনুসারে রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনার দায়িত্ব অর্পিত হয় 3 জন কনসালের উপর। সিয়াস, ডুকাস ও নেপোলিয়নকে নিয়ে কনসুলেট গঠিত হয়। সংবিধানে নেপোলিয়ন প্রথম কনসাল ও অপর 2 জন তার সহযোগী নিযুক্ত হন। প্রথম কনসালকে সকল ক্ষমতার অধিকারী করা হয়। নেপোলিয়নের সংস্কার। নেপোলিয়ন জানতেন তরবারির সাহায্যে সিংহাসন দখল করলেও তা সংস্কার ও সুশাসনের দ্বারা স্থায়ী করতে হয়। সুতরাং কনসাল নেপোলিয়ন ক্ষমতা গ্রহণের পরপরই ব্যাপক সংস্কারমূলক কাজে হাত দেন। কনসুলেট শাসনের প্রথম কাজই ছিল বিপ্লবী ফ্রান্সে শান্তি আনয়ন করা। এই জন্য তিনি আইনের শাসন কায়েম করেন, যা কোড নেপোলিয়ন নামে পরিচিত। এ ব্যাপারে তিনি বলেন, আবার প্রকৃত গৌরব 40টি যুদ্ধ জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। যা চিরকালে লুপ্ত হওয়ার নয়, তা হচ্ছে আমার সিভিল কোড। অর্থনীতিকে চাঙ্গা করার জন্য তিনি কর ব্যবস্থাকে বাধ্যতামূলক করেন। মুদ্রা ব্যবস্থাকে উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করেন। ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য পরিকল্পনা প্রণয়ন করেন। বেকারত্ব দূরীকরণের জন্য কাজের ক্ষেত্র বৃদ্ধি করেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করেন। সর্বোপরি চার্চকেও একটা সম্মানজনক অবস্থায় উন্নীত করেন। সুতরাং অচিরেই ফ্রান্সের রাহাজানি ও লুণ্ঠন বন্ধ হয়ে যায় এবং দৈনন্দিন জীবনযাত্রায় শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরে আসে। অভ্যন্তরীণ ক্ষেত্রে তিনি যে সংস্কার উন্নতি সাধন করেছিলেন তার জন্য বিশ্বের ইতিহাসে তিনি অমর হয়ে আছেন এবং থাকবেন। এভাবে ফ্রান্সে একচ্ছত্র অধিপতি হওয়ার পর তিনি ইউরোপ জয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করেন। সম্রাট হিসেবে নেপোলিয়ন। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপিত করার জন্য 1804 খ্রিস্টাব্দে তিনি কনসুলেট শাসনের অবসান ঘটান এবং নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন। জনমত পক্ষে কিনা তা যাচাইয়ের জন্য গণভোটেরও আয়োজন করেন। এ সময় ফ্রান্সে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তার নামের সাথে যে সম্মানী শক্তি সৃষ্টি হয়েছিল তাতে গণভোটে জনসমর্থন তার পক্ষেই আসে। সিনেট একটি সংবিধান প্রণয়ন করে তাকে সম্রাটের মর্যাদা দান করে। রোম থেকে পোপ ষষ্ঠ পিয়াস স্বয়ং প্যারিসে এসে সম্রাটের প্রতীক চিহ্ন ও রাজমুকুট নিজ হাতে নেপোলিয়নকে পরিয়ে দেন। নেপোলিয়ন বলেন, ফরাসি রাজমুকুট ধুলায় লুটিয়েছিল আর আমি এটি তরবারির মাধ্যমে আমার মাথায় তুলে নিলাম। এ সময় থেকেই পবিত্র রোমান সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে এবং তার স্থলে নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। মনে প্রশ্ন জাগতে পারে, রাজা আর সম্রাটের মধ্যে পার্থক্য কি? রাজা হচ্ছেন একটি দেশ বা রাজ্যের রাজত্বের অধিকারী, অপরদিকে সম্রাটের সাম্রাজ্য অনেকগুলো দেশ বা রাজ্য নিয়ে বিস্তৃত। সম্রাট হচ্ছেন রাজাদের রাজা, আর একজন রাজার তুলনায় সম্রাটের সম্মান ও মর্যাদা অনেক বেশি। বর্তমান পৃথিবীতে সাম্রাজ্য আর টিকে নাই বটে, কিন্তু জাপানে এখনো
সম্রাটের প্রতীক চিহ্ন বহন করে চলেছেন জাপানের 126তম সম্রাট নারুহিতো। নেপোলিয়নের মহাদেশীয় ব্যবস্থা। সম্রাট পদ লাভ করার পর নেপোলিয়ন সমগ্র ইউরোপের উপর তার আধিপত্য প্রতিষ্ঠা করতে দৃঢ় সংকল্প হন। 1804 থেকে 1807 খ্রিস্টাব্দের মধ্যেই তিনি ইউরোপের বৃহৎ অংশ জুড়ে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। ইউরোপের একমাত্র ইংল্যান্ড ছাড়া প্রায় সব রাষ্ট্রই তার অনুগত হয়। ব্রিটিশ নৌবাহিনীর কাছে এর আগে তিনি নীলনদের যুদ্ধ ও ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হয়েছিলেন। ইংল্যান্ডের শক্তিশালী ও দুর্ভেদ্য নৌবাহিনীর সাথে পারা কঠিন হবে, এ ভাবনা থেকেই তিনি ইংল্যান্ডকে অর্থনৈতিক যুদ্ধের মাধ্যমে পরাজিত করে তাকে কব্জা করার যে পরিকল্পনা গ্রহণ করেন তাই হচ্ছে নেপোলিয়নের মহাদেশীয় ব্যবস্থা। তোমরা জানো 1760-এর দশকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়। এরপর থেকে ইংল্যান্ড সারা পৃথিবীর জন্য দ্রব্য ভাণ্ডার হয়ে উঠেছিল। ইউরোপীয় দেশসমূহ সহ পৃথিবীর অনেক দেশেই তারা তাদের উৎপাদিত বিভিন্ন জিনিস বিক্রি করে যা আয় করতেন সেটাই ছিল তাদের অর্থনীতির মূল ভিত্তি। এক্ষেত্রে নেপোলিয়ন মিলান ডিক্রি ও বার্লিন ডিক্রি ঘোষণা করে ইংল্যান্ডের উপর নৌ অবরোধ আরোপ করেন এবং তিনি তার মিত্র দেশগুলোকে ইংল্যান্ডের সাথে বাণিজ্য না করতে অনুরোধ করেন এবং এই বিধি নিষেধ লঙ্ঘন করলে মালামাল বাজেয়াপ্ত করার ঘোষণাও দেন। ইংল্যান্ড অবশ্য পাল্টা ব্যবস্থা গ্রহণ করে। যা হোক, মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ন ইউরোপের বিভিন্ন দেশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। নেপোলিয়নের যুদ্ধ বিগ্রহ। নেপোলিয়নের মোকাবেলায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, রাশিয়া ও সুইডেন থার্ড কোয়ালিশন বা তৃতীয় রাষ্ট্রজোট গঠন করে। নেপোলিয়ন 1805 ও 1806 খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়া, রাশিয়া ও প্রাশিয়াকে পরাজিত করে সন্ধি করতে বাধ্য করে এবং জোট ভেঙে ফেলে। এ সময় তিনি ইটালিতে অস্ট্রেলিয়ার যে রাজ্য ছিল তা দখল করেন এবং নিজেকে ইটালির রাজা ঘোষণা করেন। পরে স্পেন, পর্তুগাল ও রাশিয়া মহাদেশীয় ব্যবস্থা গ্রহণ করতে অস্বীকার করে। নেপোলিয়ন 1808 খ্রিস্টাব্দে পর্তুগাল ও স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং তার ভাই জোসেফ বোনাপার্টকে স্পেনের রাজা ঘোষণা করেন। কিন্তু অনেক চেষ্টা করেও স্পেন ও পর্তুগালকে দমাতে তো পারেনি, বরং এতে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 1812 খ্রিস্টাব্দে রাশিয়ার সাথে যুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসেন তিনি। তবে যুদ্ধের মাধ্যমে শুধু দেশ দখলই নয়, এসব দেশে আইনের শাসন ও নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করে নতুন প্রাণের সঞ্চার করতে সক্ষম হয়েছিলেন তিনি। নেপোলিয়নের পতন। স্পেনের শাসন ক্ষমতা গ্রহণ থেকেই তার পতন ক্রিয়া শুরু হয়। 1813 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের উদ্যোগে রাশিয়া, প্রাশিয়া ও অস্ট্রেলিয়াকে নিয়ে চতুর্থ রাষ্ট্রজোট গঠিত হয়। এই রাষ্ট্রজোটের সাথে লিপজিগের যুদ্ধে নেপোলিয়ন তাদের হাতে পরাজিত হয়। 1814 খ্রিস্টাব্দের 13 মার্চ এই বাহিনীর হাতে ফ্রান্সের পতন ঘটে। ফলে নেপোলিয়ন তাদের সাথে ফন্টেনব্লু সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন। এই চুক্তি অনুসারে নেপোলিয়ন ফ্রান্সের সিংহাসন ত্যাগ করেন এবং তাকে ভূমধ্যসাগরের এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। মিত্রশক্তি এবার বুর্ব রাজবংশের রাজা চতুর্দশ লুইয়ের ভাই অষ্টাদশ লুইকে সিংহাসনে বসান, কিন্তু খুব শীঘ্রই ফ্রান্সের জনসাধারণ তার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে। সংবাদ পেয়ে নেপোলিয়ন 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ ফ্রান্সে ফিরে আসেন এবং ক্ষমতা দখল করে 100 দিনের রাজত্ব কায়েম করেন। নেপোলিয়নের ফিরে আসার খবরে ইউরোপের অন্যান্য শক্তিসমূহ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা আবার যৌথভাবে আক্রমণ করে ওয়াটারলুর যুদ্ধে এবারে নেপোলিয়নকে পরাজিত করেন এবং ইংল্যান্ডের কাছে আত্মসমর্পণে বাধ্য করেন। এবার ইংরেজ সরকার তাকে 5000 মাইল দূরে মধ্য আটলান্টিক মহাসাগরের দুর্গম সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয়। এখানে 6 বছর পর 1821 খ্রিস্টাব্দের 5 মে তারিখে
52 বছর বয়সে এই বীর যোদ্ধা ও মহান সম্রাটের মৃত্যু হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই সাথে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।